আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা ঝাড়খণ্ডের ধানবাদের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2003-এর এপ্রিল মাসে। ধানবাদে একটা মুখার্জি ফ্যামিলি ছিল, তাদের 2 মেয়ে ছিল। বড় মেয়ের বয়স ছিল 17 বছর, নাম সোনালী মুখার্জি। সে বিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, সোশ্যালজি অনার্স নিয়ে সে পড়াশোনা করছিল। পড়াশোনার সঙ্গে সে একটা বেসরকারি সংস্থানে চাকরিও করত, পার্ট টাইম জব করত, সঙ্গে করত পড়াশোনা। তার প্রতিবেশী 3 জন ছেলে ছিল, তারা প্রত্যেক দিন তাকে যেতে আসতে দেখে বিরক্ত করত। সোনালী কিন্তু একদম তাদের সাথে কথা বলতো না, তাদেরকে পাত্তা দিত না। ছেলে কিন্তু সোনালী বাইরে বেরোলেই তারা কিছু না কিছু বলে সোনালীকে বিরক্ত করত। ঘটনার দিন মানে 22 এপ্রিল 2003, প্রচণ্ড গরম। সেদিন রাত্রেবেলায় সোনালী আর সোনালীর বোন দুজন নিজেদের বাড়ির ছাদে ঘুমাচ্ছিল। আর এই 3 জন ছেলে নিজেদের মধ্যে প্ল্যানিং করে একটা অ্যাসিড কিনে আনে। আর তারা ঠিক করেছিল যে সোনালী যেহেতু খুব অহংকারী, তাদেরকে পাত্তা দেয় না, তাদের সাথে কথা বলে না, তো ওই অ্যাসিডটা দিয়ে তার উপর অ্যাটাক করতে হবে, তার ফেসের ওপরে অ্যাসিডটা ফেলতে হবে। ফেসটাই হবে মেন টার্গেট, অন্য জায়গায় ফেলা হবে না, শুধু ফেসটাকে নষ্ট করে দিতে হবে, কারণ এই ফেসের জন্যই সোনালীর এত অহংকার। তো গভীর রাত্রে সেই 3 জন ছাদে উঠে একদম সোনালীর চেহারার উপরে পুরো বোতলটা উল্টে দিয়েই তারা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সোনালী চেঁচিয়ে ওঠে। সোনালীর পাশেই শুয়েছিল সোনালীর বোন, তার হাতে পায়ে বিভিন্ন জায়গায় অ্যাসিডে পুড়ে যায়। সঙ্গে সঙ্গে সোনালীকে সেখানকার স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার ট্রিটমেন্ট শুরু হয়, কিন্তু সেখানে বার্ন ইউনিট খুব একটা ভালো ছিল না, সেই জন্য সেখান থেকে বড় হসপিটাল, তারপরে ঠিক করা হয় যে তাকে নিয়ে দিল্লি যাওয়া হবে সফদরজং হসপিটাল, যেখানে খুব ভালো বার্ন ইউনিট বা পুড়ে গেলে সেখানে ট্রিটমেন্টটা ভালো হয়। সোনালীর ডান দিকের কানটা একদম নষ্ট হয়ে গেছিল, 2টো চোখে সেই সময় সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না, পুরো শরীরে 22খানা গভীর ক্ষত ছিল অ্যাসিডে। সোনালীর ফ্যামিলি সোনালীকে দিল্লি নিয়ে চলে যায়, সেখানে শুরু হয় তার ট্রিটমেন্ট। সোনালীর 25খানা সার্জারি হয়েছিল। সোনালীর ডান কান দিয়ে শোনা একদম বন্ধ হয়ে গেছিল, চোখেও সে সেই সময় কিচ্ছু দেখতে পাচ্ছিল না। সোনালীর পুরো চেহারাটাই একদম নষ্ট হয়ে গেছিল। সোনালীর বোনের ট্রিটমেন্ট হয়, সে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, তবে তার পোড়ার দাগ থেকে যায়। সোনালীর যে 3 জন অপরাধী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে। যে 3 জন অপরাধী সোনালীর ওপরে এই অ্যাসিড অ্যাটাকটা করেছিল তাদের নাম ছিল তাপস মিত্র, ব্রহ্মদেব ভদ্র আর সঞ্জয় পাসওয়ান। এদিকে সোনালীর ফ্যামিলি কেস চালাতে গিয়ে, মেয়ের ট্রিটমেন্ট করতে গিয়ে, বারবার দিল্লি থেকে যাওয়া আসা করতে গিয়ে তাদের টাকা পয়সা অনেক খরচ হয়। মোট 15 লাখ টাকা তাদের খরচ হয়। বাড়ি বিক্রি হয়ে যায়, যেটুকু জমি সম্পত্তি ছিল সেটাও বিক্রি হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স তো শেষ হয়েই গেছিল। কেটে যায় 9 বছর, এসে যায় 2012 সাল, তখনও কিন্তু সোনালীর ট্রিটমেন্ট চলছে। ঝাড়খণ্ডে 3 বার সরকার পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, শিবু সোরেন, অর্জুন মুন্ডা, মধু কোড়া। প্রত্যেক মুখ্যমন্ত্রীর সাথে সোনালীর বাবা পার্সোনালি গিয়ে দেখা করেন, তাদের কাছে সাহায্য চান, কিন্তু তারা সবাই সাহায্যর আশ্বাস দিয়েও কোনো সাহায্য করেনি। সোনালীর বাবা বিভিন্ন নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেখানে যেখানে দরকার মনে হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। 2012 সালে সোনালীর নিজের মনে হয় যে তার আর বাঁচা উচিত না, তার জন্যই তার ফ্যামিলির এত কষ্ট। সে কোর্টে একটা অ্যাপ্লিকেশান দিয়েছিল ইচ্ছা মৃত্যু চেয়ে। যখন কোর্টের কাছে এই অ্যাপ্লিকেশানটা দিয়েছিল তখন তার এই ব্যাপারটা পুরো দেশের সামনে এসছিল। 2003-এ যখন তার সাথে ওই ঘটনাটা ঘটেছিল তখন একটা ছোট্ট খবর হয়েছিল নিউজ পেপারে বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে, একবার করে তার খবরটা শুধু শোনানো হয়েছিল, তারপরে কিন্তু সবাই ভুলে গেছিল।
কিন্তু 2012-তে যখন সে ইচ্ছা মৃত্যু চেয়ে একটা অ্যাপ্লিকেশান হাইকোর্টে দিয়েছিল, তখন সব্বার নজরে এই ব্যাপারটা আসে। প্রথম সফদরজং হসপিটালের যে প্লাস্টিক সার্জন ছিলেন তার নজরে এই খবরটা আসে। তখন তিনি বলেছিলেন যে এরপরে সোনালী মুখার্জির যে ট্রিটমেন্ট হবে তাতে যে খরচ হবে তিনি সমস্তটাই বহন করবেন। হয়েছিলও তাই। তারপরে পুরো ট্রিটমেন্টটা তিনিই করেছিলেন। খবরটার উপর নজর পড়ে কৌন বনেগা করোড়পতির যে একটা টিম ছিল, বিশেষ করে যে অমিতাভ বচ্চন, তো তার নজর পড়ে। তিনি কেবিসি টিমকে জানান ব্যাপারটা। কেবিসি টিম তাকে ইনভাইট করেছিল নিজেদের প্রোগ্রামে। হট সিটে সে অমিতাভ বচ্চনের সামনে বসে তার জীবনের এই যে তিক্ত অভিজ্ঞতার ব্যাপারে সে পুরো ডিটেলে সেখানে গিয়ে বলেছিল। পুরো দেশের সামনে এই ব্যাপারটা এসেছিল। সেই প্রোগ্রামে সে অমিতাভ বচ্চনের সামনাসামনি হট সিটে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে 25 লাখ টাকা সেখান থেকে জিতেছিল। আর তার সঙ্গে সেদিন গেস্ট ছিল মিস ওয়ার্ল্ড লারা দত্তা। এই সব ঘটনার পর তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি দেওয়া হয়। তাকে গ্রুপ সি এর একটা ক্লার্ক নিযুক্ত করা হয়। তার যে 3 জন অপরাধী ছিল তারা কিন্তু জেল থেকে জামিনে বেরিয়ে মাঝে মাঝেই সোনালীর বাড়িতে এসে তার বাবা মাকে বিভিন্নভাবে বিরক্ত করত আর কেসটা তুলে নেওয়ার জন্য ভয়ও দেখাতো। এই সব ব্যাপারগুলো থেকে বেরোবার জন্য সোনালীর ফ্যামিলি ঝাড়খণ্ড ছেড়ে দেয়। তারা দিল্লিতে গিয়ে বসবাস শুরু করে। কৌন বনেগা করোড়পতির যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামটা দেখছিল ঝাড়খণ্ডেরই একটা ছেলে। তার নাম ছিল চিত্তরঞ্জন তিওয়ারি। সে দিল্লিতে কর্মরত একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তার ওই ব্যাপারটা দেখে খুব ভালো লাগে। সে পার্সোনালি গিয়ে সোনালী মুখার্জির সাথে দেখা করে, সোনালীর বাড়িতে সোনালীর সঙ্গে বিয়ে করার একটা প্রস্তাব দেয়। প্রথমে সোনালী রাজি না হলেও সে যখন বারবার এই প্রস্তাবটা দিতেই থাকে তখন সোনালী রাজি হয়ে যায়। 2015-য় 15 এপ্রিল সোনালীর আর চিত্তরঞ্জনের বিয়ে হয়ে যায়। তারা দুজনেই এখন দিল্লিতে থাকে। সোনালীর পুরো জীবনটা যে পাল্টে দিয়েছিল সেই 3 জন ছেলে, তার মধ্যে একজন ছিল নাবালক। তো সে কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে গেছিল। আর বাকি 2 জন তাদেরকে 9 বছরের জেল দেওয়া হয়েছিল। শাস্তির মধ্যে তারা বারবার পেরোলে বেরিয়েছে, নিজেদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিয়েছে। আর 9 বছর পরে তারা জেল থেকে বেরিয়ে গেছে। এখন তারা সুখে শান্তিতে বসবাস করছে নিজেদের ফ্যামিলির সাথে। বিয়ে থাওয়া হয়েছে, তাদের বাচ্চা কাচ্চাও হয়েছে। আমাদের দেশের আইনে অ্যাসিড অ্যাটাককে খুব বড় অপরাধ বলে মনে করা হয় না। সেই জন্য 2 বছর 3 বছর এই রকমই শাস্তি দেওয়া হয়। 10 বছরের থেকে বেশি শাস্তি দেওয়ার কিন্তু কোনো আইনই নেই। যারা অপরাধ করলো তাদেরকে নগণ্য শাস্তি দেওয়া হয়। আর যারা ভিকটিম, যাদের ওপর অপরাধটা হয়েছে, সারা জীবন তাদেরকে শাস্তি পেতে হয়। সারা জীবন তাদেরকে নিজের চেহারার, নিজের শরীরের, নিজের মনের ক্ষত বয়ে বেড়াতে হয়। সারা জীবন জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকার শাস্তিটা পেতে হয়। সোনালী মুখার্জি একবার একটা অনুষ্ঠানে বলেছিল যে তার একদম বাঁচতে ইচ্ছা করে না, তার নিজের চেহারাও দেখতে ইচ্ছা করে না। তার চেহারা দেখে লোকজন ভয়ও পায়।